হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সিলেবাস ভিত্তিক প্রাচীন বাংলা ভাষার যে কাল পর্ব রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো। তো খুব সুন্দরভাবে এখানে কিন্তু পয়েন্ট করে করে বলে দেওয়া আছে আজকের ক্লাসের আমরা আলোচনার বিষয়। তিনটা পর্যায়ে যে রয়েছে, প্রাচীন পর্যায়, মধ্য পর্যায়, তারপরে আধুনিক পর্যায় এবং প্রাচীন বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, তার সঙ্গে শিলালিপি, চর্যাপদ ও প্রাচীন সাহিত্য, তার সঙ্গে ধ্বনি, শব্দ, রূপ, ব্যাকরণগত বৈশিষ্ট্য আর ভাষার পরিবর্তন ও ধারাবাহিকতা। ঠিক আছে, এই নিয়ে কিন্তু পুরো আছে ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনার বিষয়, পুরো ডিটেলসে আমি আলোচনা করব। দেখো প্রথমেই দেখো, প্রথম স্লাইডে কিন্তু বলে দিচ্ছে কি বলছে, কালপর্বর মধ্যে ও প্রথম সাহিত্যিক নিদর্শন এখানে বলছে দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত আদি বাংলা ভাষার বিবর্তন। যেখানে প্রাচীন বাংলা ভাষার ঐতিহাসিক যাত্রা শুরু হয় মূলত দশম শতাব্দী থেকে এবং দ্বাদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল এই প্রাচীন বাংলা ভাষা। ঠিক আছে, এবং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে 1907 সালে উদ্ধার করেন এই যুগে অদ্বিতীয় ও প্রধান সাহিত্যিক নিদর্শন, যেটা চর্য বিনিশ্চয় আমরা বলি। দেখো খুব সুন্দরভাবে বাংলা সাহিত্য যদি আমরা চলে যাই, বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন সেটা কিন্তু চর্যাপদ। একটুক্ষণ আগে বললাম এই চর্যাপদ যিনি আবিষ্কার করেছিলেন 1907 সালে উদ্ধার করলেন নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে, এটা আমরা দেখবো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই চর্য বিনিশ্চয় নিয়ে কিন্তু এই নামটা প্রথম আর কি উল্লেখ করা হয়েছে এই কাব্যটা। ঠিক আছে, এবার তারপরের আলোচনায় চলে যাচ্ছে কি বলছে, যেখানে দেখো এক এক করে বলছে যে সহায়ক সাহিত্যিক ও তার সঙ্গে ভাষিক নিদর্শন, যেখানে অভিধানিক ও ভাষ্য গ্রন্থ সম্পর্কে বলে দিয়েছে বন্ধঘটীয় সর্বনন্দা রচিত অমর কোষের বিখ্যাত টিকা সর্বস্ব। ঠিক আছে, যেমন অমর কোষের টিকা যদি আমরা বলি, তার সঙ্গে প্রাচীন বাংলার সামাজিক চিত্র শব্দ সম্ভারের এক অনন্য প্রমাণ বহন করে কিন্তু এই টিকা। এবং এখানে ব্যবহৃত বিভিন্ন দেশজ যে বাংলা শব্দ তা প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক আলোচনার অন্যতম মূল উপাদান হিসেবে কিন্তু গণনা করা হয়। এবং তারপরে কি বলছে দেখো, পদ ও বৈধ গাথার সংকলন, যেখানে বৈধ কবি ধর্মদাস বিদগ্ধ মুখ মন্নমন তিনি কি বলছেন, বাংলা মধ্যযুগীয় সংকলন হিসেবে শেখ শবরদয়া থেকে পাওয়া কিছু ছড়া ও প্রাচীন গাথা। তো বৈধ গাথা থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু ছড়া বা প্রাচীন গাথা কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, দেখে নিই এক এক করে। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথম পর্বতে যদি বলে, সেখানে বলছে কি সমযুক্ত ব্যঞ্জনের সরলীকরণ, যেখানে ধ্বনি অনুযায়ী আমরা এর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। একটা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, একক ব্যঞ্জন ও দীর্ঘ স্বর রয়েছে। ঠিক আছে, মধ্য ভারতীয় যে আর্য ভাষা রয়েছে তার মধ্যে সমযুক্ত ব্যঞ্জন একক ব্যঞ্জনে রূপান্তরিত হয় এবং ক্ষতিপূরণ হিসেবে পূর্ববর্তী স্বরস্তর কিন্তু দীর্ঘ হয়। উদাহরণে যদি আমরা বলি, যেমন খুব সুন্দরভাবে মানে ধ্বনির বিবর্তন, এই যে আমরা কথা বলছি এই ধ্বনির যে একটা বিবর্তন ঘটছে, উদাহরণটা দেখলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো। দেখো বলছে কি ধর্ম ধাম, ঠিক আছে, জন্ম জাম, তো এইভাবে একটা বিবর্তন কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এছাড়াও নাসিক ব্যঞ্জন ধ্বনি ক্ষীণ হয়ে যায় অনেক সময়, তার সঙ্গে সানুনাসিক স্বরধ্বনিতেও পরিণত হয়। তারপরে আরেকটা বলছে অন্তঃস্বর ও যুক্তস্বর রূপান্তর, যেখানে পদের শেষে স্বরধ্বনি যে রয়েছে প্রাচীন বাংলার অন্যতম প্রধান রূপ হচ্ছে শেষে আদি স্বরে সাধারণত অক্ষুণ্ণ বজায় রাখতে হতো। ঠিক আছে, এটা একটা প্রধান রূপ আমরা দেখতে পাচ্ছি, প্রধান বৈশিষ্ট্য। আরেকটা দেখতে পাচ্ছি যুক্তস্বর পরিবর্তন, অনেক সময় যুক্তস্বর যেমন ই অ পরিবর্তিত হয়ে ই কারে রূপ নিত, যেমন ভনতিকে কি বলে ভনই, ঠিক আছে, জ্বলিতকে কি বলে জলই, জ্বলিত, এইভাবে ও কিন্তু উচ্চারণ করা হতো। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু উদাহরণ দিয়ে এক এক করে আলোচনা করে দিয়েছে। দাঁড়ো, প্রত্যেকটা নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। দেখো কি বলছে পরের স্লাইডে, বলছে দ্বিতীয় পর্ব। চলো দ্বিতীয় পর্বতে চলে আসি, যেখানে শ্রুতি ধ্বনির আবির্ভাব দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় সাবলীল স্বরের মাঝে 29 এই যে রয়েছে এই ধ্বনির শ্রুতি ধ্বনি রূপে আত্মপ্রকাশ করে, যেখানে নিকটে নি অডি, তারপরে নিয়োজিত নিওডি। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখছি আমরা একক মহাপ্রণয়ের রূপান্তর, যেখানে উদাহরণে বলে দিয়েছে মহাসুখ মহাসু ও কথন কখন, এইভাবে পরিবর্তন ঘটছে। তারপরে দন্ত স্বরের আধিকাত্যের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রাচীন বাংলা ভাষার লিখিত পুঁথিতে, যেখানে আশা
আঁশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার সুন্দরভাবে কিন্তু আর কি সেগুলোর উদাহরণও কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য তো জেনে গেলাম, এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য একটু জেনে নিই। যেখানে দেখো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যতে কারক ও বিভক্তি রয়েছে। সম্বন্ধ পদে বলছেই যে সম্বন্ধ পদ বিভক্তি রুখের তেন্ডুলি, গাছের তেঁতুল, যেমন ডম্বিয়ের সঙ্গে এখানে এর আর অর এই বিভক্তি স্পষ্টভাবে ব্যবহার কিন্তু বিদ্যমান আছে। এবং পরে কি বলছে, গৌণ কর্ম সম্প্রদায়, যেখানে ক কে রে বিভক্তি দ্বারা গঠন করা হয়েছে, যেমন নাশক, বাহক, বরে, পড়ায়, এইভাবে উদাহরণও কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে রয়েছে কর্তৃকারক। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই কর্তৃকারকে বিভক্তিহীন শূন্য বিভক্তির স্পষ্ট প্রাধান্য দেখা যায়, যেমন চঞ্চল, শ্রী, ত্রিয়ে, পৈটা, কাল। ঠিক আছে, তারপরে আরেকটা আমরা পাচ্ছি অধিকরণ কারক, যেখানে অধিকরণ কারক গঠনের ক্ষেত্রে হস্যই, এ, তে এই বিভক্তির প্রয়োগ দেখা যায়, যেমন কি বলছে ঘরে। ঠিক আছে, এবার সুন্দরভাবে রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যর মধ্যে। তারপরে দেখো কি বলছে, ক্রিয়ার রূপ ও ছন্দ প্রকরণ। ঠিক আছে, যেখানে ভবিষ্যৎকালের ক্রিয়াপদ আমরা দেখতে পাচ্ছি, দেখো উদাহরণে বলে দিয়েছে যে ক্রিয়ার রূপ, যেখানে ভবিষ্যৎকালের ক্রিয়ার মধ্যে মই ভাইব, এই যে আমি ভাব, ঠিক আছে, চিন্তা করব, এটি আধুনিক ভাষার ভবিষ্যৎকালের রূপ। তার সঙ্গে পদাগুলক ছন্দর মধ্যে আমরা দেখতে পারবো কি বলছে, যে এই ছন্দ মূলত সমপদী ও প্রাচীন বাঙালি কবিদের সুরেলা পদ রচনার চালিকা শক্তি, যা বাংলা ছন্দের ইতিহাসে প্রথম ভিত্তি স্থাপন করেছে। ঠিক আছে, এইভাবে এক এক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো কি বলছে, আচ্ছা, এতটা ক্রিয়ার রূপ ও ছন্দ প্রকরণ সম্পর্কে লাস্টে কিন্তু আমার আলোচনার বিষয় ছিল। তো এই যে বিবর্তন যে ক্লাসটা দেখো তোমরা প্রথম থেকে একবার দেখে নাও। প্রাচীন বাংলা ভাষার যে কাল পর্ব রয়েছে, ঠিক আছে, শুরু থেকে শুরু করে, যেখানে দেখো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটা পর্বর মধ্যে রয়েছে, এবং তারপরে কিন্তু আছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, কারক ও বিভক্তি, সব নিয়ে কিন্তু আমি পুরো ডিটেলস আলোচনা করলাম। ঠিক আছে, আজকের আলোচনার ক্লাস আমি এখানেই শেষ করছি। তবে আলোচনা শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যায়, তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডে দুটো নাম্বার দেওয়া আছে, বোর্ডের কর্নারে তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।